যদি ধরুন কাউকে যদি ধরুন বিষ দিয়ে দেওয়া হয়, চিকিৎসক বিরাট চেষ্টা করলো, বিশ্বের সেরা চিকিৎসক তর্কের খাতিরে ধরে নিলাম, আর তাকে বিষ খাওয়াচ্ছেন, ঘুষ আপনি টাকা নিচ্ছেন ওষুধের পরিবর্তে দিয়ে বিষ খাওয়াচ্ছেন, পৃথিবীর সেরা চিকিৎসক কি করবে? বাঁচবে? তো তো তাই করেছে। তো ও তো স্যালাইন বিষ স্যালাইন হয়েছে। ওই স্যালাইন ও স্যালাইন ঠিক ছিল, যদি সে স্যালাইনে যদি সেটা যদি এমন কিছু রাসায়নিকে পরিণত হয়ে যায় যেটা শরীরে গেলে মৃত্যুর কারণ হবে, তাহলে চিকিৎসক ভালো বিরাট এন্ডোবার দিল, বিরাট উদ্যোগ দিল, পৃথিবীর সেরা চিকিৎসক হলো, তাতে কি সেই মানুষকে বাঁচানো সম্ভব হবে? আর ঘুষ খাবেন আপনি, টাকা নেবেন আপনি, ভাইপোর সম্পত্তি হবে আপনার, আত্মীয়ের সম্পত্তি হবে আপনার, আর দায় চিকিৎসকের। বারে বেসিক্যালি এরা এই বলে না চোরের মায়ের বড় গলা, এটি চোরের নেত্রীর বড় গলা। এত বড় ঢপবাজ, দুর্নীতিগ্রস্ত, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কেউ ছিল না। ও নির্লজ্জ, এর মতো নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোথাও নেই, আগেও ছিল না, এবং আমি আশা করবো ভারতবর্ষে যেন আর কোনোদিন এই ধরনের মুখ্যমন্ত্রী যেন কোনো রাজ্য না পায়। সেখানে দাঁড়িয়ে দাদা আমরা দেখতাম মেদিনীপুরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় 12 জন সিনিয়র জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করলেন, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আমি আবারও বলি যে 12 জন এই যে চিকিৎসককে সাসপেন্ড করেছেন, এই 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে আসলে এই পুরো বিষয়টি থেকে চোখ ঘোরানোর জন্য। আচ্ছা, যদি স্যালাইনে কোনো প্রকার অসুবিধায় না থাকবে, আপনি কেন স্টকগুলোকে সব সিল করতে বললেন? আচ্ছা, যদি অসুবিধায় না থাকবে, অন্য রাজ্য থেকে এসে এখানে ইনভেস্টিগেশন করলো কেন? এই রাজ্যের সরকারকে সেই রাজ্যের সরকার কোনো প্রকার কমিউনিকেশন করেছিল? সেই কমিউনিকেশনটি কি? ফলে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আসলে দেখুন, এরা বুঝতে পেরেছে যে বেসিক্যালি অনেক দুর্নীতিই তো হয়েছে, এই দুর্নীতির মুখোশটা খুলে গেছে, তাই ওই দুর্নীতির মুখোশ যেহেতু খুলে গেছে, দৃষ্টি ঘোরানোর জন্য এই চিকিৎসকদের সাসপেন্ড করে বেসিক্যালি দৃষ্টি ঘোরাতে চাইছেন। ওদের দৃষ্টি করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা যদি চেষ্টা করতেন তাহলে হয়তো ওই প্রসূতির জীবন বাঁচানো যেত। দেখুন, চিকিৎসক চেষ্টা করেই যদি সব জীবন বাঁচত, যদি এই ওষুধের যতই খারাপ ওষুধ হোক, বিষ প্রয়োগ করা হোক, তাহলে যদি চিকিৎসক চেষ্টা করেই যদি বাঁচত, তাহলে পৃথিবীতে তার কেউ মরতো না। ও মুখ্যমন্ত্রী থাকার জন্য বেকার চাকরি পায় না, বেকার যদি চাকরি না পাওয়া বেকার যদি একজনকে বিয়ে করে, সে যদি তো সে কী করবে? বাধ্য হবে সরকারি হাসপাতালে বাড়াতে, তাকে ওই ভুল চিকিৎসা করে, মানে ভুল ওষুধ দিয়ে, এইসব ওই বিষ ওষুধ যা আছে আর কি, টাকা পয়সা খাবে মমতা ব্যানার্জিরা, সেখানে খেয়ে তার বউটাকে মেরে দেবে। এ যত রকম জাপ মানুষের উপর, এত বড় অত্যাচার, এই শুধুমাত্র ওর দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য। আর কোনো সরকার ঘটায়নি, আর কোনো মুখ্যমন্ত্রী ঘটায়নি, শুধু মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ সাফার করছে, কারণ ও একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটি মিটিংয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে তিনি আগামী 10 বছর সামলাবেন, মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে যে চর্চা চলছিল সেখানে একটা স্পষ্ট বার্তা যে আগামী 10-15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সামলাবেন। ওই জন্যই তো বলেছি ক্ষমতা লোভী, প্রথম শব্দবন্ধটাই আমার ওটা, ক্ষমতা লোভী। ক্ষমতার জন্য মমতা ব্যানার্জি যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু মানে যে কোনো কিছু। আমি তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতৃত্বের জন্যও বললাম যে মমতা ব্যানার্জি ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে, আপনারাও সব সাবধান। আর তৃণমূল কংগ্রেসের ক্ষমতার জন্য তৃণমূল কংগ্রেস কী করতে পারে, ওই মালদা তো তার প্রমাণ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিটি নেতৃত্বকে আমি বলছি, মমতা ব্যানার্জি বা তার সাঙ্গপাঙ্গরা ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে, মালদার দুলাল তার প্রমাণ। দেখলাম যে এসএসসি মামলা, আপনি দিল্লি গেলেন, শুনানি হলো, সেসব দিক কি হলো বিষয়টা? পরবর্তী শুনানি আগামী 27শে জানুয়ারি, প্রায় 1.5 দিন ধরতে গেলে শুনানি হয়ে গেছে। তার কারণ এর আগে একদিন সম্পূর্ণ দিন, প্রায় এর আগের দিন 2টো থেকে 4টে পর্যন্ত, মানে যদি আপনি আদালতের কর্ম দিবস যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে প্রায় 1.5 দিন সম্পূর্ণরূপে স্কুল সার্ভিস কমিশনের যে 4টে নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতির মামলা, তার শুনানি হয়েছে। আগামী 27 তারিখ পরবর্তী শুনানি। আমরা আশা করছি
যে সেদিন যেহেতু এর আগে যোগ্য অযোগ্য উভয় পক্ষের আইনজীবীরা বলেছেন, এসএসসি বলেছেন, বোর্ড বলেছে, সরকার বলেছে, রাজ্য সরকার, এর পরের দিন আমরা নিশ্চিতভাবেই হয়তো বলার সুযোগ পাবো। তার কারণ আদালতের নিয়ম মোতাবেক যেহেতু এসএলপি যারা দায়ের করেন তারাই প্রথমে বলেন, আমরা যেহেতু রেসপন্ডেন্ট, কারণ আমরা এখানে রিট পিটিশনার ছিলাম, আমাদের রিট পিটিশনের উপর ভিত্তি করে রায় হয়েছিল, ফলে আমাদের রিট পিটিশনের উপর ভিত্তি করে যে রায় হয়েছিল তাতে এগ্রিভড হয়ে যারা এসএলপি দাখিল করেছেন তারাই প্রথমে বলবেন তারা এগ্রিভড হয়েছেন যেহেতু এই রায়ের বিরুদ্ধে, তারপরে আমরা তার রেসপন্স করব। এটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া এবং সেই আইনগত প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করব এবং আমরা আশা করব যে যে নিয়োগের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটা সম্পূর্ণভাবে ধরা পড়বে এবং সেই সম্পূর্ণভাবে সেই দুর্নীতির যারা যারা বেনিফিশিয়ারি, বিশেষ করে যারা নিয়োগ পেয়েছেন ওই দুর্নীতির ফলে, তাদের চাকরিটি বাতিল হবে। সেখানে দাঁড়িয়ে 26,000 লোকের চাকরি বাতিল করার যে আশঙ্কা বা হাইকোর্টে যেটা হয়েছিল, সেই আশঙ্কা কি কোথাও থেকে যাচ্ছে নাকি তারা নিশ্চিন্তে থাকতে পারেন? যারা দেখুন, নিশ্চিন্তে কি করে থাকবেন? একটা দুর্নীতিমূলক একটি প্রক্রিয়া, সেখানে কে যোগ্য বা বৈধ আর কে অযোগ্য বা অবৈধ এটা আপনি জানবেন বুঝবেন কি করে? এটা তো জানার বোঝার মতো কোনো, আপনি বলতে পারেন এরকম কোনো সুযোগ নেই। জানার বোঝার মতো সুযোগ তৈরি হবে তখন যখন স্কুল সার্ভিস কমিশন, বোর্ড বা রাজ্য সরকার পূর্ণাঙ্গ তথ্য দেবে। তারা পূর্ণাঙ্গ তথ্য আজকের দিন পর্যন্ত দিচ্ছেন না, এবং কারা যোগ্য কারা অযোগ্য, কারা বৈধ কারা অবৈধ, এটা সম্পূর্ণভাবে তালিকা দিতে পারবেন একমাত্র এসএসসি, বোর্ড এবং সরকার। তার কারণ এই তথ্য তাদের কাছেই রয়েছে, অন্য কারোর কাছে নেই। উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ধরুন ভ্যাকেন্সি 100টি, 110 জনকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাহলে বাকি 10 জন কারা? এটা কে আইডেন্টিফাই করে দেবে? ভ্যাকেন্সির বাইরে কতজনকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? আর হতে পারে এই 10 জনের মধ্যে 3 জন হচ্ছে যে রেকমেন্ডেশনে ভুল ছিল, সেই জন্য তাদের পুনরায় রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। তাহলে বাকি 7 জন কারা? সেই 3 জন কারা? এই তথ্যগুলো তো এসএসসি দেবে। এসএসসি যদি তথ্য না দেয়, তথ্য গোপন করে শুধুমাত্র ওই একটা রিটার্ন স্টেটমেন্টে একটা লিখে দিলাম যে রং রেকমেন্ডেশনের জন্য আসলে ভ্যাকেন্সি থেকে এক্সেস রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট পেলো কি করে? এক্সেস ভ্যাকেন্সি, ভ্যাকেন্সির বাইরে অ্যাপয়েন্টমেন্ট কি করে হলো? রেকমেন্ডেশন, রং রেকমেন্ডেশন আর অ্যাপয়েন্টমেন্ট তো আর এক জিনিস নয়। সেখানে দাঁড়িয়ে আলটিমেট চাকরি পাওয়া, চাকরি কন্টিনিউ করা, সেটা তো এক জিনিস নয়। 5 বছর ধরে চাকরি করছে, 4 বছর ধরে চাকরি করছে, 3 বছর ধরে চাকরি করছে। দেখুন, এই তথ্য সম্পূর্ণ তথ্য দিতে হবে। সেই তথ্য যদি না দেয় তাহলে কি প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা? অবভিয়াসলি সেটাই নিয়ম, দেশের আইন নিয়ে তো তাই। অনেকে বুঝতে চাইছেন না, অনেকে মানে সেটা তাদের আমি দোষ দিই না, কারণ সকলের আইন সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা না থাকাটাই স্বাভাবিক। তাহলে এটা তো স্পেশালাইজড একটা পেশার হতো না যদি সকলেরই থাকতো। দেখুন, সিভিল ডিসপিউট এবং ক্রিমিনাল ডিসপিউটের মধ্যে পার্থক্য আছে। একটা মামলা, এই যে সার্ভিস সংক্রান্ত মামলা, সেটা হচ্ছে সিভিল ইন নেচার। এখানে কিন্তু ওই যে সিবিআই এর যে তথ্যের সহায়তায় বিচার হতে পারে, কিন্তু সিবিআই যা করে দিয়েছে ওটাকেই মান্যতা ধরে নিয়ে ওটাই করতে হবে, সেটা নাও হতে পারে। তার কারণ হচ্ছে সিবিআই ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে, সিবিআই অ্যাপয়েন্টিং অথরিটি না। অনেকে না বুঝে বলছেন, সিবিআই ইজ নট নাইদার এ রেকমেন্ডেটরি অথরিটি নর এ অ্যাপয়েন্টিং অথরিটি। সিলেকশন প্রসেসে তাদের কোনো ভূমিকা নেই। সিবিআই শুধুমাত্র ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে, এবং সেটা যদি করতে শুরু করে, সিবিআই যদি ধরুন রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলোতে মাথা গলাতে শুরু করে, সেটা কি ঠিক হবে? না মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন সেটা, না এই রাজ্যবাসী মেনে নেবেন? একদম মেনে নেবেন না। ফলে সিবিআই এর কোনো হাত নেই নিয়োগে।
আপনি যখন ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছেন, তার হাতে দায়িত্ব ন্যস্ত করেছেন। মমতা ব্যানার্জিকে পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, মমতা ব্যানার্জির ভুলের মাসুল আপনাকে গুনতে হতে পারে। সেই জন্যই তো বারবার বলি যে ভোট দেওয়ার সময় ভেবে চিন্তে ভোট দেবেন, না হলে পাগলের পাগলামি 5 বছর ধরে আপনাকে ও দুর্নীতিও করবে সেটাও সহ্য করতে হবে, পাগলামিও করবে সেটাও সহ্য করতে হবে, শিক্ষক নিয়োগ না করে মেলা খেলা করবে, নাচ দেখবে রেড রোডে বসে, সহ্য করতে হবে। কি করবেন? আপনি তো ভোট দিয়ে দিয়েছেন। একের পর এক খতিয়ান দিয়েছেন, একের পর এক মেডিকেল কলেজ বেড়েছে, হাজার হাজার শয্যা বেড়েছে, হাসপাতালের নার্সিং কলেজ বেড়েছে একাধিক। এই খতিয়ান তো উনি দিয়েছেন মানুষের সামনে। আর তাতে লাভ কি হয়েছে? বেসিক্যালি ও হাসপাতালের নামে বিল্ডিং বানিয়েছে, কয়েকটা বিল্ডিং বানিয়েছে, সেখান থেকে কাটমানি খেয়েছে। ও কাটমানি ছাড়া, ও পয়সা ছাড়া আর কিচ্ছু চেনে না। মমতা ব্যানার্জি হচ্ছে একটা ক্ষমতালোভী, নির্লজ্জ, দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। ক্ষমতালোভী, নির্লজ্জ, দুর্নীতি, প্রতিটি শব্দবন্ধ আমি অত্যন্ত সুচিন্তিতভাবে ব্যবহার করেছি। আপনি মালদার কথা বলছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বড় ফ্যামিলি কোনো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এই ধরনের বলতে যে গোষ্ঠী কোন্দলের কথা বলা হচ্ছে, সেটা ঘটতেই পারে, কারণ 6 জনের পরিবার থাকলে 4 জনের মধ্যে ঝামেলা হয়। আমি সেই জন্যই তো বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো মালদার দুলালের উদাহরণ সামনে রয়েছে, মমতা ব্যানার্জি ক্ষমতালোভী, এটুকুই বলবো যে মালদার দুলালের উদাহরণ রয়েছে, মমতা ব্যানার্জি ক্ষমতালোভী, সাবধান থাকবেন। দাদা, আর একটা প্রশ্ন রয়েছে যে বাঘাযতীনে আমরা দেখলাম একটা বিল্ডিং ভেঙে পড়লো, সেখানে ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী এবং মেয়র বলছেন বামেদের পাপ, বামেদের কথা স্মরণ করা। ওই অনন্যার একটা কি বাড়ি নাকি হাতি বাড়ি পাওয়া গেছে নাকি, তো ওরা কার পাপ? গোটা রাজ্য জুড়ে এই যে এত ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে, গোটা কলকাতা শহর জুড়ে এত ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আপনি এমন একটি পাড়া বলুন কলকাতা যেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে না। তৃণমূলের কাউন্সিলর থাকবে আর ইল্লিগাল কনস্ট্রাকশন হবে না? হয়? গোটা পাড়া, গোটা কলকাতা শহর জুড়ে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে, কোথাও পুকুর বুঝিয়ে, কোথাও জলাশয় বুঝিয়ে, কোথাও রাস্তা আটকে, কোথাও রাস্তা দখল করে, কোথাও যেটুকু ছাড় রাখা উচিত সেখানে ছাড় না রেখে, কোথাও জায়গা দখল করে, কোথাও সরকারি জায়গা দখল করে। আপনি চলে যান বাইপাসের ধারে, বিঘের পর বিঘে দখল করে রেখেছে। ফিরহাদ হাকিম ভালো জানে কি কোথায় দখল করে রেখেছে। ফলে এরা বেসিক্যালি এই দুর্নীতি করবে, অবৈধ নির্মাণ করবে, ওখান থেকে কাটমানি খাবে, আর এরা বলবে সব দায় বামেদের আমলে। ভাই, বামের 2011 সালে মানুষ ক্ষমতায় তৃণমূল কংগ্রেসকে বসিয়েছে, এরা ভুলেই যায় মাঝে মাঝে যে 2011 সাল থেকে আজকে 2025 সাল ক্ষমতায় আছে। তা বামেদের যদি দায় হয়, তা বামেদের সেই নেতাদের গ্রেপ্তার করছে না কেন? কর্পোরেশনে তো আরো 1 বছর আগে থেকে সেই নেতাদের গ্রেপ্তার করছে না কেন? ফলে এই যে মিথ্যা কথা বলছে, বেসিক্যালি দেখুন আমি যে বললাম যে নির্লজ্জ, ফলে মমতার দলের নির্লজ্জ মেয়র। আর ফিরহাদ, ও কি যন্ত্র জিনিস বাবা, ও নিজেই কত প্রপার্টি দখল করে রেখে দিয়েছে, সাংঘাতিক যন্ত্র জিনিস।